প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দেন। আমার শরীর ভালো না, আমি এখন ওইসব সহ্য করতে পারবো না, আমি মরে যাব। প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দিন। আয়াত কথাগুলো আসফির সামনে হাত জোড় করে বলছিল আর কান্না করছিল, কিন্তু কোনো লাভ হলো না। চুলের মুঠো ধরে টেনে বিছানায় নিয়ে গেল। বিছানায় ফেলে দিয়ে আঁচল ধরে টেনে শাড়ি খুলে নিচে ছুঁড়ে ফেলে দেয়। উন্মুক্ত পেটে অনবরত চুমু খেতে লাগলো, ঠোঁট জোড়া দখল করে নিয়ে চুষতে লাগলো। এক হাত দিয়ে পেটে স্লাইড করতে লাগলো, আর এক হাত দিয়ে চুলের মুঠি চেপে ধরে ঠোঁটে কিস করতে লাগলো। তারপর নিজের চাহিদা মেটাতে শুরু করলো। আয়াতের চোখ দিয়ে শুধু পানি পড়ছে, তার চেয়ে বেশি কিছু করার সাধ্য যে তার নেই। নিজের মা আর ছোট ভাইয়ের জীবনটা যে তার এই শরীরটা দিয়েই বাঁচাতে হবে। নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আসফি। আয়াত কান্না করতে করতে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নেয়ার সময় শরীরে খুব জোরে জোরে ঘষতে শুরু করে। নিজের শরীরে লেগে থাকা ওই পশুর স্পর্শগুলো মুছতে চায়, কিন্তু সব কিছু কি চাইলে মোছা যায়? প্রতিদিন রাতেই এভাবে সে বৈধ ধর্ষণের শিকার হয়। আপনারা হয়তো ভাবছেন, এইটা বৈধ কি করে হলো? আয়াত আসফি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ। বিয়েটা যেভাবেই হোক না কেন, এখন ওরা স্বামী স্ত্রী, যেখানে শুধু শারীরিক চাহিদা মেটানো ছাড়া আর কোনো সম্পর্ক নেই। এই আসফি আগে আয়াতকে পাগলের মতো করে ভালোবাসতো, কিন্তু আয়াত তা পাত্তাও দিত না, কারণ সে বড়লোক দেখতে পারে না। তার বাবাও খুব বড়লোক ছিলেন, তার মাকে ভালোবেসে বিয়ে করলেও পরে ওনাকে ছেড়ে চলে যায়। তার মায়ের প্রতিটা চোখের পানিও নিজ চোখে দেখেছে, কতটা কষ্ট করে তাকে আর তার ভাইয়াটাকে মানুষ করেছে সে, তা নিজের চোখে দেখেছে। এরপর থেকে সে আর কোনো বড়লোক মানুষদের দেখতে পারে না। সে ভাবে টাকার জন্য তারা সব কিছু করতে পারে, তাদের কাছে টাকাই সব কিছু। অতীত। আয়াত যখন ফার্স্ট দিন কলেজে আসে, সেদিন আসফি তাকে প্রথম দেখে। হলুদ কালার ড্রেসে আয়াতকে যেন এক হলুদ পরীর মতো লাগছিল। সে প্রথম কোনো এক মেয়ের দিকে এমন দৃষ্টিতে দেখে। তারপর থেকে আয়াতকে ফলো করে, তাকে কলেজের কাজ থেকে শুরু করে ফ্যামিলির হেল্প থেকে শুরু করে আরও অনেক কাজে সাহায্য করে। কখনো সামনাসামনি করে, কখনো বা আড়াল থেকে, আবার কখনো বা লোক দেখিয়ে। একদিন একদল বখাটে ছেলে রাস্তায় আয়াতকে ডিস্টার্ব করেছিল। আয়াত তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেও তারা তার পথ আটকে দাঁড়াচ্ছিল। অনেক বাজে কথাও বলেছিল। তাতে আয়াত কিছুটা ভয় পেয়ে যায় আর কান্না করে দেয়। আয়াতের কান্না দেখে আসফির চরম রাগ উঠে যায়। সে ছেলেগুলোকে মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে একটা ছেলে আসফিকে ছুরি মারতে নিলে তা ফেরাতে গিয়ে আসফির হাত অনেকটা কেটে যায়। তাই আয়াত তার ব্যাগ থেকে রুমাল বের করে বেঁধে দেয়। সেই রুমালটা আসফি খুব যত্ন করে রেখে দেয়। তারপর হঠাৎ একদিন কলেজের হলরুমে আয়াতকে ডেকে পাঠায় আসফি। আয়াতও আসে, কিন্তু হলরুমের দরজা খুলতেই হাজারো ফুলের পাপড়ি পড়তে শুরু করে। সামনে পা বাড়াতে নিলে দেখে নিচে ফুলের বাগিচা বানানো। সে কিছু বুঝতে পারছিল না এসবের মানে। সে সামনে এগিয়ে যেতে তার কানে মাইক্রোফোনের আওয়াজ আসতে লাগে। তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনই বুকের বাঁ পাশটাতে তোমাকে জায়গা দিয়েছিলাম। যেদিন তোমার নামটা জানতে পেরেছিলাম সেই দিনই আমি আমার মনে লিখে নিয়েছিলাম। যেদিন প্রথম তোমার কাছে এসেছিলাম সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সাথে সারাটা জীবন কাটানোর। হলুদ রং ড্রেসটাতে তোমাকে প্রথম দেখেছিলাম বলে তোমাকে আমার হলুদ পরি বানানোর স্বপ্ন দেখেছি। আই লাভ ইউ হলুদ পরি। আসফি মাইক্রোফোন হাতে কথাগুলো বলতে বলতে আয়াতের সামনে এসে দাঁড়ালো। হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে ভালোবাসার কথাটা বলল, কিন্তু আয়াত গোলাপগুলো না নিয়ে বলল, সরি, আমি আপনাকে ভালোবাসি না। আপনি হয়তো আমার ব্যাপারে কিছুই জানেন না। আমি আপনাদের মতো এত বড়লোক না, আর এত বড়লোক হতেও চাই না। আমি জানি সব কিছু, আর আমি সব কিছু জেনেই তোমাকে ভালোবেসেছি। আই লাভ ইউ। প্লিজ নেক্সট টাইম আমাকে এসব কিছু বলবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে আরেকটা কথা বলে যাই, বড়লোকরা কখনো কাউকে ভালোবাসে না।
তারা সবসময় ব্যবহার করে। কে বলেছে তোমাকে বড় লোকরা ভালোবাসে না? তোমাকে কে বলেছে? কেউ বলেনি, আমার পরিবার এটার প্রমাণ। আমি নিজের চোখে দেখেছি। আমার জন্মদাতা পিতা আমার মাকে ছেড়ে চলে গেছেন। আমাদেরকে একা করে দিয়ে উনি চলে গেছেন। আয়াত কথাগুলো বলেই হলরুম থেকে বেরিয়ে গেল। চোখ দিয়ে হাজারো অশ্রু ঝরছে তার। আর এদিকে আসফি আয়াতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে, হাতে থাকা গোলাপগুলো নিচে ফেলে দেয়। এরপরেও বেশ কিছুদিন আয়াতকে আসফি বোঝানোর চেষ্টা করে যে সব বড়লোক এক হয় না, কিন্তু আয়াত তাও রাজি হয়নি। কলেজে বসন্তের ফাংশন হচ্ছে, আয়াতও এসেছে। আজকেও সেই হলুদ কালারের, কিন্তু আজকে শাড়ি পরে। আসফির সেই দৃষ্টিতেই তাকিয়ে দেখছে। তা দেখে আসফির ফ্রেন্ডসরা বলল, আসফি, আমি বলি কি, আজকে সবার সামনে তুই ওকে প্রপোজ করে দে। হয়তো আজকে তোকে এতগুলো মানুষের সামনে ফিরিয়ে দেবে না। তুই ঠিক বলছিস। আমি আজকে আবারও ওকে প্রপোজ করব। আর যদি ফিরিয়ে দেয় তাহলে? দেখ আসবি, তাড়াহুড়ো করে কিছু করিস না, তার ফল কিন্তু ভালো হবে না। আদি, তুই সব সময় উল্টাপাল্টা ভাবছিস কেন? তুই যা তো। আসফি স্টেজে উঠে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করলো, হেই হলুদ পরি, তোমাকে আজকে আবারও হলুদ কালারে দেখলাম। যেই কালারটা দেখে আমার মনের কালার জ্বলে উঠেছিল। তুমি হয়তো আমার ভালোবাসাটাকে বিশ্বাস করতে পারছো না, তাই আমাকে মানতে পারছো না, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ হলুদ পরি, আই লাভ ইউ আয়াত। যখন আসফি আয়াতের নাম নিল, তখন সবার দৃষ্টি আয়াতের দিকে গেল। সবাই কেমন করে যেন আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াতের তা মোটেও ভালো লাগছিল না, বরং রাগ লাগছিল। সে আস্তে আস্তে করে সামনে উঠতে লাগলো। আসফির মুখে বিশ্ব জয় করা হাসি ফুটতে লাগলো। আয়াত স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, বাট আই ডু নট লাভ ইউ। প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এগেন। আয়াত কথাটা বলেই চলে যেতে নিল। আসফি ওর হাত ধরে ফেলল। কিন্তু আয়াত। হাতটা ছাড়ুন। না, ছাড়বো না। আগে বলো ভালোবাসো। আয়াত আর সহ্য করতে না পেরে আসফির থেকে হাতটা ঝাড়ি দিয়ে ছুটিয়ে একটা কষিয়ে থাপ্পড় মারে। সবাই একদম অবাক হয়ে সব চুপচাপ হয়ে যায়। আয়াত এইবার রাগে চোখগুলো বড় বড় করে বলল, আপনার কি মনে হয় আমি আপনার এসব নাটকে পটে যাব? যদি তাই হয় তাহলে ভুল। আমি আর 5টা মেয়ের মতো না। আর আপনি আমাকে ভালোবাসার জন্য প্রপোজ করেননি, বরং সবার সামনে হাসির পাত্রী বানানোর জন্য এই তামাশা করেছেন। আয়াত আর কিছু না বলে হন হন করে স্টেজ থেকে নেমে চলে গেল। আসফি এখনও স্টেজে দাঁড়িয়ে আছে, গালে হাত দিয়ে। আয়াতের এই চটটাই ওর লাইফের সবচেয়ে বড় ভুল ছিল, যার মূল্য তাকে খুব বাজেভাবে পোষাতে হয়। সন্ধ্যায় ফ্রেন্ডের বাসা থেকে বাড়ি ফিরছিল আয়াত। সে প্রায় সময়ই এমন সময় যায়, কিন্তু এমন অদ্ভুত তার আগে কখনো লাগেনি। চারিদিকে কোনো মানুষজন নেই, কেমন জানি ভয় ভয় লাগছিল তার। সে শাড়ির আঁচলটা খামচে ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে একটা প্রাইভেট কার এসে তার সামনে ব্রেক করে। লাইটের আলো তার চোখে পড়ল। সে কিছু দেখতে পাচ্ছে না, শুধু এটাই দেখলো একটা লোক তার দিকে এগিয়ে আসছে। আর কিছু বুঝে ওঠার আগেই রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে। সাথে সাথে তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। আর যখন চোখ খুলে তখন সে নিজেকে কোনো বেডরুমে আবিষ্কার করে। মাথাটা ঝিমঝিম করছে। সে উঠে বসতেই কেউ একজন রুমে ঢুকে, যাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আপনি? হ্যাঁ, আমি মিস্টার আসফি মিরাজ। আপনি এখানে কেন? কি করছেন এখানে? আমার এই বেডরুমে, আমার এই বেডে থেকে তুমি আমাকেই জিজ্ঞেস করছো আমি এখানে কেন? আমি এখানে কি করছি? আসফি জোরে জোরে হেসে দিয়ে কথাটা বলল। আয়াত বুঝতে পারল না উনি এসব কী বলছেন। সে এখানে আসলো কি করে? তখনই মনে হলো সন্ধ্যার কথা।
আর সাথে সাথেই বলে উঠল, তার মানে ওই লোকটা আপনিই ছিলেন? ইয়া, এছাড়া এত বড় সাহস কার হবে আমার হলুদ পরীকে টাচ করার? আপনি আমাকে কেন এখানে এনেছেন? আমাকে যেতে দেন প্লিজ। বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। সো সরি হলুদ পরি, তোমাকে তো আমি আর ছাড়ছি না। ছাড়ছেন না মানে? কি বলতে চাচ্ছেন আপনি? আমি তোমাকে ভালোবাসি, আর আমি তোমাকে আমার করেই ছাড়বো। তার আগে তোমার কোথাও যাওয়া হচ্ছে না। ও, তার মানে আপনি আমাকে এখন আমাকে রেপ করবেন? আপনি কি ভেবেছেন আপনি আমাকে রেপ করলে আপনাকে মেনে নিব, আপনার পায়ে পড়ে থাকবো? যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন মিস্টার আসফি মেরাজ। আমি মরে গেলেও আপনাদের মতো বড় লোকদেরকে ভালোবাসতে পারবো না। সংসার তো দূরের কথা। ওহ হলুদ পরি, তুমি না একটু বেশি বোঝো। তোমাকে তো আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন। আপনি আমাকে শুধু একবারের জন্য বেডে পেতে চান, তাই তো? তাহলে আসুন, মিটিয়ে নিন আপনার ক্ষুধা। তবুও আমাকে মুক্তি দিন। আপনার এই ভালোবাসার নাটক করতে হবে না। আয়াত বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে কথাগুলো বলল। আসফি শয়তানি হাসি দিয়ে আয়াতের দিকে এগিয়ে গেল, তারপর শাড়ির আঁচলটা নিয়ে টানতে লাগলো। আয়াতের প্রতিটা ঘুরানে শাড়ি খুলতে লাগলো, চোখ দিয়ে পানি অনবরত পড়তে লাগলো। শাড়িটার শেষ প্রান্তে জোরে টান দেওয়ায় আয়াত তাল সামলাতে না পেরে আসফির উপর পড়ে যায়। আসফি আয়াতের ঘাড়ে চুলগুলো সরিয়ে ঘাড়ে হালকা করে চুমু দিয়ে বলে, আলমারিতে বিয়ের বেনারসি আর গহনা রাখা আছে, রেডি হয়ে নাও, কিছুক্ষণ পর কাজে চলে আসবে। আপনি কি সাইকো? আমি বলছি না আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তারপরেও কেন কেন এসব করছেন আপনি? প্লিজ আমাকে যেতে দিন না। আমি আপনার পায়ে পড়ছি, আমাকে যেতে দিন। বাড়িতে আমাকে নিয়ে হয়তো অনেক টেনশন করছে। হুম, মোটেও না, তারা এখন এই বাড়িতে আছে। কি? এখানে কেন? আপনি তো ওদের সাথে কিছু করেননি তো? এতটাও খারাপ না, কিন্তু হতেও পারি, তাই ভালোই ভালোই বলছি, বিয়ের জন্য রেডি হয়ে যাও। কখনোই না। আচ্ছা, তাহলে আমি ওদের ব্যবস্থা করছি। ব্যবস্থা করবেন মানে? কি করবেন আপনি? জানতে চাও? তাহলে চলো। আয়াতকে আসফি টেনে নিয়ে গেল একটা রুমে। আয়াতের ছোট ভাই আর মাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে কস্টেপ দেওয়া। ছোট ভাইটার মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কতটা ভয় পেয়ে আছে, আর মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। আয়াতের এটা দেখে খুব কষ্ট হলো। সে চোখগুলো বড় বড় করে আসফির দিকে তাকিয়ে বলল, আপনি এতটা খারাপ কি করে হতে পারলেন? একজন মা আরেকজন ছোট বাচ্চাকে কেউ এভাবে বেঁধে রাখে? সব কিছুই তোমার জন্য। তুমি যদি ভালোই ভালোই বিয়েতে রাজি হয়ে যেতে, তাহলে এমন কিছুই করতে হতো না। কিন্তু তুমি তো মানবে না, সেটা আগে থেকেই জানতাম, তাই আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। এখন বাকিটা তোমার ইচ্ছে। নিজের চোখের সামনে মা আর ছোট ভাইয়ের মৃত্যু দেখবে, না আমাকে বিয়ে করবে, যেই কোনো একটা বেছে নিতে হবে। সময় মাত্র 24 মিনিট। আসফি কথাটা বলে শেষ বাজাতে বাজাতে চলে গেল। আয়াত কাচের এপাশ থেকে হাজারবার তার মাকে ডাকছে, কিন্তু আওয়াজ পৌঁছাতে পারছে না। আয়াত ব্যর্থ হয়ে নিচে বসে পড়ল। ভাগ্য তাকে আজ এ কোন পরীক্ষা ক্ষেত্রে এনে ফেলেছে। 20 মিনিট পর আসফি রুমে এসে যা দেখলো তা দেখে মুখে এক বিশ্ব জয় করা হাসি ফুটে উঠল। বাহ, হলুদ পরীকে তো লাল বেনারসিতেও অনেক সুন্দর লাগে, একদম ক্যাটরিনা কাইফের মতো হট। বাই দ্য ওয়ে, তাহলে তুমি বিয়েতে রাজি হয়ে গেলে? আর না হয়ে করতেই বা কি? তোমার সামনে তো আর কোনো রাস্তাই ছিল না। আর যাই হোক, নিজের চোখের সামনে নিজের মা ভাইয়ের মৃত্যু তো আর দেখতে পারবে না। হ্যাঁ সেটাই, যেটার ফায়দা আপনি এত বাজেভাবে তুলেছেন। ছি,
আজকের পর থেকে আপনার প্রতি আমার এতটুকু পর্যন্ত সম্মান থাকলো না। যা আছে সব ঘৃণা। আমি আপনাকে শুধু ঘৃণা করি, শুধু ঘৃণা করি। আমি ভালোবাসি। আয়াতের রাগে চোখের সামনে গিয়ে আসফি কথাটা বলল। আয়াত এক পা পেছনে গিয়ে একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, আপনি ভালোবাসা কথাটা বলে ভালোবাসার জিনিসটাকে অপমানিত করবেন না। ওকে, ওকে যাও। তাহলে এখন তো আমাদের বিয়ে হবে। কাজে বসে আছে। আর একটা কথা, নিচে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে তার ফল কি হবে তা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। আসফি চোখগুলো বড় বড় করে কথাটা বলে আয়াতের হাত ধরল। তারপর একটা হাসি দিয়ে নিচে চলে গেল। নিচে আয়াতের মা আর ছোট ভাই সোফায় বসে আছে, তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আয়াতকে দেখতে পেয়ে ছোট ভাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আপু, আমার খুব ভয় করছে। আমি বাড়ি যাব। এখানের সবাই পচা। আদনান ভাই আমার, আমি আছি না, তোমার আর কোনো ভয় নেই। কেউ তোমাকে কিচ্ছু করবে না, কেউ না। শালাবাবু, এত ভয় পেও না। তোমার আপুর সাথে আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কেউ কিছু করবে না। আপু, এই লোকটা আমাকে এগুলো চকলেট দিয়ে আম্মুকে নিয়ে এত বড় বাড়িতে নিয়ে এসেছে। তারপর ওই পচা লোকগুলো আমাদের বেঁধে ফেলেছে। আদনান কাঁদো কাঁদো ফেস করে কথাগুলো গার্ডদের দেখিয়ে কথাটা বলল। আর কিছু বলবে তার আগেই আসফি তাকে কোলে নিয়ে নেয়। আয়াতের মা আয়াতের কাছে আসতেই আয়াত ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুই এই বিয়েতে রাজি, নাকি ও তোকে কোনো ভয় দেখিয়েছে? না মা, আমি এই বিয়েতে নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি। এত বড় বাড়ি, তার উপর এত টাকা, আমি হাতছাড়া কিভাবে করব বলো? তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস? তুই তো নিজেই বড় লোকদের ঘৃণা করতি, আর আজকে নিজেই। হ্যাঁ, আমি নিজেই বলছি, কারণ সময়ের সাথে সাথে মানুষের রুচি পাল্টায়। আমারও পাল্টে গেছে। আর কি কারণেই বা বড় লোকদের ঘৃণা করব বলতে পারো? বাবাকে তুমি হয়তো ভালোবেসে আগলে রাখতে পারোনি, বা ওনাকে সময়ও দাওনি, তাই ছেড়ে চলে গেছে। তাই বলে কি আমি আমার ভাগ্য নষ্ট করব বলো? আয়াতের মা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। আয়াত কথাটা খুব কষ্ট করে বলল, মনে মনে বলল, আমাকে মাফ করে দিও মা। আমি কখনো তোমাকে এসব বলে কষ্ট দিতে চাইনি, কিন্তু আজকে আমার হাত যে বাঁধা, আজকে শুধুমাত্র ওনার জন্য তোমাকে এভাবে কষ্ট দিতে হলো। আমি ওনাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। আসফি আয়াতের কাছে গিয়ে কানে কানে বলল। বাহ, ভালোই নাটক করলে তো। আয়াত আসফির দিকে অশ্রু ভেজা চোখে তাকালো। আসফি শয়তানি হাসি দিয়ে সেখান থেকে কাজীর পাশে গিয়ে বসে পড়ে। আয়াতকে ডাকলেও আয়াত চুপচাপ গিয়ে বসে পড়ে। বিয়েটা হয়ে গেল, এখন তারা স্বামী স্ত্রী। তার মা বিয়ে হয়ে যাবার পর আর 1 মিনিটও দাঁড়ায়নি, ছোট ভাইটাকে নিয়ে চুপচাপ বেরিয়ে যায়। আয়াত পিছনে যেতে নিলে আসফি ওর হাত ধরে ফেলে, তারপর একটানে কোলে তুলে নেয়। আয়াত বারবার ছোটার চেষ্টা করছে কিন্তু পারছে না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান আমাকে, আমাকে নামাতে বলেছি। আসফি কোনো কথার উত্তর না দিয়ে সোজা বেডরুমে নিয়ে গেল। বেডরুমটা কতক্ষণের মাঝে নতুন রূপ ধারণ করেছে। চারিদিকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আয়াতকে ধপ করে বেডের উপর ফেলে দেয়, তারপর নিজের শেরওয়ানিটা খুলতে লাগে। আয়াত ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করতে যাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আর কতটা ভালোবাসি তার প্রমাণ আজকে আমি তোমাকে দিব। আসফি আয়াতের দিকে এগোতে লাগলো। আয়াত পিছাতে পিছাতে একদম বেডের সাথে লেগে গেল। আসফি তার 1 কদম কাছে গিয়ে গালে হাত দিল, তারপর ঘাড়ে আর গালে স্লাইড করতে লাগলো। আয়াত কেঁপে উঠল, তারপর আসফিকে সরিয়ে উঠতে যাবে তার আগেই তার হাত ধরে ফেলে। এইবার আসফিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বলে, আপনি যা করতে যাচ্ছেন তা কখনো হবে না, কখনো না। আমি আপনাকে কখনো মেনে নিতে পারবো না।
তোমার না মানাতে আমার কিছু আসে যায় না, আমি মানলেই চলবে। আসফি এই বলে আয়াতের কাছে যেতে নিলে আয়াত বলে, তার মানে আপনি আমার সাথে জোর খাটাবেন? বউয়ের সাথে জোর খাটাবো? তাকে ভালোবাসবো? কাম অন বেবি। আবার যেতে নিলে আবার বলে, আপনি আমার কাছে আসলে আমি কিন্তু চিৎকার করব। হা 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 হা। আচ্ছা, চিৎকার করো, তাতে কি মনে করেছো তোমাকে কেউ বাঁচাতে আসবে? কেউ আসবে না, কারণ এই বাড়িতে আমি আর আমার লোক ছাড়া কেউ থাকে না। আর যারা আছে তারা ভাববে তুমি এনজয় করছো। আসফি শয়তানি হেসে দিয়ে আয়াতের কাছে চলে গেল। আয়াত পিছিয়ে যাবার আগেই তাকে নিজের সাথে মিশিয়ে নিল আসফি। ঠোঁট জোড়া দখল করার আগেই মুখ সরিয়ে নেয় আয়াত। আসফি একটা শয়তানি হাসি দিয়ে আয়াতকে কোলে তুলে বেডে নিয়ে যায়। আয়াতকে শুয়ে দিয়ে নিজেও তার উপর শুয়ে যায়। আয়াত হাত দুটো নিজের হাত দিয়ে আটকে দেয়, তারপর ঠোঁটগুলো দখল করে ইচ্ছে মতো চুষতে থাকে। আয়াত কিছু বলতে চাইলেও বলতে পারছে না। আসফি আয়াতের শাড়ি খুলতে শুরু করলো। আয়াত বাধা দিয়েও পারল না। আসফি এখন আর নিজের মধ্যে নেই, সে এখন যেন পুরো মাতাল হয়ে গেছে। আস্তে আস্তে আয়াতের সব কিছুই খুলে নিল। আয়াত বাধা দেওয়ার জন্য ছোটাছুটি করলেও কোনো লাভ হলো না, কারণ একটা মেয়ে কখনোই একটা ছেলের সাথে পেরে ওঠে না। আয়াতের ফার্স্ট টাইম, তাই তার অনেক লাগে বলে চিৎকার করছিল। আসফি তার ঘাড়ে কামড় দিয়ে দেয়। আয়াত ব্যথায় কুঁকড়ে ওঠে। আসফিকে জড়িয়ে ধরে, কি হচ্ছেটা কি? তুমি কি দরজা খুলবে, নাকি আমি দরজা ভেঙে তোমাকে বের করব? আসফির হুঙ্কারে আয়াত অতীত থেকে ফিরে এলো। বাহিরে অনেকটা আলোকিত, তার মানে সকাল হয়ে গেছে। আয়াত তাড়াতাড়ি করে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাইরে আসলো। বাহিরে আসতেই ওর গালে একটা থাপ্পড় পড়ে গেল। আসফি রাগে বলল, সেই কখন থেকে ডেকে যাচ্ছি, তোমার কানে কথা যায় না? নাকি তুমি মনে করেছো ওয়াশরুমে তুমি লুকিয়ে থাকলে আমি তোমাকে খুঁজে পাবো না? এটা ভুল। পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করে আনবই। আসফি চিৎকার করে কথাটা বলল। আয়াত আসফির কথাগুলো শুনে ভয়ে কেঁদে দিল। আয়াতকে এভাবে কাঁদতে দেখে আসফি পাগল হয়ে গেল। যখন মনে হলো সে আয়াতের গালে হাত তুলেছে, সাথে সাথেই সে দেয়ালে নিজের হাত ঘুষি মারে। তারপর আয়াতের কাছে গিয়ে গাল ধরে বলে, সরি আয়াত, আমি বুঝতে পারিনি। দেখি কোথায় লেগেছে। আয়াত আর কথা না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এমনি সে রাতের ব্যথায় এখনো ঠিকমতো হাঁটতে পারছে না, আর এখন আসফি ওকে মারল। নিচে নেমে কান্নায় ভেঙে পড়ল আয়াত। সে আর পারছে না। এই কয়েকদিনেই ওর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। যখনই ইচ্ছে হয় তখনই নিজের চাহিদা মেটাতে ঝাঁপিয়ে পড়ে। একটাবার জিজ্ঞেসও করে না তার কি ব্যথা লাগে। সেই সময় আসফি নিচে নামলো, কার সাথে যেন ফোনে কথা বলছে। না, আর আমি আজকে বাড়ি আসব, আমার সাথে আরেকজন আসবে। বরণ ডালা রেডি রেখো, বরণ করে ঘরে তুলতে হবে তাকে। আসফি আয়াতের দিকে তাকিয়ে কথাটা বলল। আয়াত নিজের চোখের পানি মুছে কিচেনের দিকে যেতে নিলেই বলে, আজকে বাবা মায়ের সাথে দেখা করতে যাব, রেডি থেকো সন্ধ্যায়। আপনার মা বাবা? আপনি দেখা করতে যাবেন কি যাবেন না সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমি যাব না, এটা আমি আপনাকে বলে দিচ্ছি। ভালো করে বললাম, শুনলে না? এখনও সময় আছে, সন্ধ্যায় ভালো করে রেডি হয়ে থেকো, নয়তো তারপর কি হবে সেটা তুমি ভালো করেই জানো। নিজের আসল রূপে ফিরে আসবেন, তাই তো? আপনি এর চেয়ে বেশি আর কি পারবেন বলেন? আপনি তো আমাকে এই জন্যই বিয়ে করেছেন, তাই না? তো যখন ইচ্ছে আপনি তখনই সেটা করতে পারেন। আমি অনুমতি দিলেও কি আর না দিলেও কি, তাই আমি আর এখন ভয় পাই না। নিজের মা ভাইয়ের ভয় তো ঠিকই আছে। আয়াত চলে যেতে নিলে আসফির এমন কথা শুনে থমকে দাঁড়ায়। আসফির দিকে তাকিয়ে দেখে ও শয়তানি হাসি দিচ্ছে, আর তারপর বলে, যদি তাদের প্রতি ভয় থাকে তাহলে আমি যা বলি তাই করতে হবে, নয়তো সোজা। আসফি আর কিছু না বলে সোজা চলে গেল। আয়াত হাতের কাছে থাকা ফুলের টপটা নিচে ফেলে দিল। আসফি পেছন ফিরে তাকিয়ে বলল, বাহ,
শক্তি আছে? এতটুকু বলেই চোখ টিপ দিয়ে চলে গেল। নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও ছোট ভাই আর মায়ের ভালো চেয়ে তাকে যেতে হবে। লেমন কালারের শাড়িটা পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়ছিল। তখনই আসফি এসে তাকে পিছন থেকে জড়িয়ে নেয়। হঠাৎ করে এভাবে জড়িয়ে ধরার হাত থেকে কাজলটা নিচে পড়ে গেল আর চোখের কাজল কিছুটা লেপ্টে গেল। তাতে আয়াত অনেকটা রেগে গিয়ে আসফিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলে, কি করছেনটা কি? আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, কোনো সিনেমার হিরো মনে করেন নিজেকে? কোনো সিনেমার না, আমি তোমার হিরো। জাস্ট শাট আপ। আপনি একটা অদ্ভুত সাইকো, আপনি একটা ভিলিয়েন। সব গল্পে ভিলেনরা খারাপ হয় না, কিছু গল্পে ভিলেনও ভালোবাসে। আসফি আয়াতকে একদম নিজের সাথে মিশিয়ে আস্তে করে কথাটা বলল। তারপর আয়াতকে ছেড়ে দিয়ে নিচে চলে গেল। আয়াত মনে মনে কতগুলো গালি দিয়ে টিস্যু নিয়ে চোখ মুছতে লাগলো। তারপর রেডি হয়ে নিচে চলে গেল। আয়াতকে দেখতে পেয়ে আসফি বলল, বাহ বাহ, হলুদ পরি কি আমাকে এই ভর সন্ধ্যাবেলায় পাগল করে ছাড়বে? হোয়াট? তোমার ঠোঁটগুলোতে লিপস্টিক দিলে যে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। আসফির কথা শুনে আয়াত সাথে সাথেই ঠোঁট থেকে লিপস্টিকটা মুছে ফেলে। তারপর বলে, হয়েছে, এখন থেকে লিপস্টিক দিব না, তাহলে হয়তো আপনার থেকে একটু হলেও শান্তি পাবো। কিন্তু তোমার নাভিটা তো আমাকে আরো বেশি কাছে টানছে। আসফি আয়াতের নাভির দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে কথাটা বলল। আয়াত কথাটা শুনে নিজের পেটের দিকে তাকিয়ে দেখে তার নাভি দেখা যাচ্ছে। সে শাড়িটা টান দিয়ে নাভিটা ঢেকে ফেলল। তারপর চোখগুলো বড় বড় করে বলল, আপনি কি চান আমি আপনার সাথে না যাই? নো নো। তাহলে এসব আজে বাজে কথা রেখে চলুন, আমার শরীর ভালো লাগছে না। কি হয়েছে তোমার? জ্বর আসছে নাকি? বলো আমাকে। আরে চুপ করে আছো কেন? বলো আমাকে। আসফি আয়াতের কাছে গিয়ে পাগলের মতো করতে লাগলো। আয়াত কিছুটা অবাক হয়ে গেল। যেই একটা মানুষ এক রাতে এতটা হিংস্র হয়ে যায়, সেই মানুষটাই এখন এতটা পাগলের মতো করছে। আয়াত একটু তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, আপনি যা করেন তারই কোনো এক ব্যথা, আর আমি মরে গেলেই বা আপনার কি? আপনার তো শুধু আমার শরীরটাই চাই, তাই না? আয়াত আর একটা কথা না বলে আসফির থেকে নিজেকে সরিয়ে বাহিরে চলে গেল। আসফি নিজের উপর রাগ করে সোফায় লাথি মারে, তারপর বের হয়ে চলে যায়। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। আয়াত বাহিরে তাকিয়ে আছে, বাতাসে চুলগুলো উড়ছে। রাতে ল্যাম্পপোস্টের আলোগুলোতে তাকে এক অদ্ভুত মায়াবী লাগছে। আসফি চাইলেও তার থেকে চোখ সরাতে পারছিল না, কিন্তু আয়াত আসফির দিকে ফিরতেই আসফি চোখ সরিয়ে ফেলে। আসফির গাড়ি তাদের বাড়ির ভিতরে ঢুকতে লাগলো। আয়াত অবাক হয়ে সব কিছু দেখতে লাগলো। বাহির থেকে একদম একটা রাজপ্রাসাদের মতো দেখতে, তার সাথে নানা রকমের লাইটিং করা। গাড়িটা থামলো। আসফি গাড়ি থেকে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে আয়াতের দরজা খুলে আয়াতের দিকে হাত বাড়িয়ে দেয়। আয়াত হাতটা না ধরে নেমে আসে, তারপর শাড়ি ঠিক করতে থাকে। তখন আসফি বলে, মাথায় কাপড়টা দিয়ে নাও, মা ড্রয়িং রুমে আছে। আয়াত আসফির কথা মতো মাথায় কাপড় দিয়ে দিল। তারপর আসফির পিছন পিছন গিয়ে দাঁড়ালো। বাড়ির ভিতরে ঢোকার সাথে সাথে আয়াতের মনে হলো সে কোনো এক রাজপ্রাসাদে। সে চারপাশটা ভালো করে দেখতে লাগলো। হঠাৎ করে কেউ একজন চিৎকার করে ওঠে। দাঁড়াও। আসফি থমকে দাঁড়ায়। আয়াতও কিছুটা ভয় পেয়ে যায়। আসলে ধমকটা দিয়েছে মিসেস শাহনাজ। আসফি তার নিজের মাকে অনেক ভয় পায়। আস্তে আস্তে আসফির মা আসফির সামনে এসে দাঁড়ায়। কাকে সাথে করে নিয়ে এসেছিস? আয়াতকে উদ্দেশ্য করে। মা আসলে। কি মামা করছিস? যা বলবে বল। আয়াত আমার স্ত্রী, তোমার ছেলের বউ। আসফির কথা শুনে মিসেস শাহনাজ অবাক হয়ে যায়। ওনার পাশে এসে আসফির বোন ফারিন দাঁড়ায়। ভাইয়া, তুই এগুলো কি করছিস? তোর মাথা ঠিক আছে? আমি যা বলছি সত্যি বলছি।
আমি আয়াতকে বিয়ে করেছি, ও আমার স্ত্রী। আসবি, তুই এখানে বস। আমি আয়াতকে আমার রুমে নিয়ে যাচ্ছি। ওর সাথে আমার কিছু কথা আছে। ফারিন, আয়াতকে নিয়ে আমার রুমে আয়। এই বলে মিসেস শাহনাজ চলে গেলেন। আসফি অবাক হয়ে গেল। কি এমন কথা বলবে যা বলার জন্য আয়াতকে উপরে ডাকলো? আয়াতও একই কথা ভেবে ভয় পাচ্ছে। সে আসফির দিকে তাকালো। আসফি একটা জোরপূর্বক হাসি দেওয়ার চেষ্টা করে। চল আমার সাথে। আয়াত ফারিনের পিছু পিছু গেল। মিসেস চৌধুরী ওনার রুমে উল্টো দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আয়াত ভয়ে ভয়ে ভিতরে ঢুকলো। মা, নিয়ে এসেছি। তুই নিচে যা, আসবি যেন রুমের আশেপাশেও না আসে। আচ্ছা মা। ফারিন এই কথা বলে চলে গেল। কি যেন নাম তোমার? আয়াত। কি করো তুমি? অনার্স প্রথম বর্ষে আছি। বাবা মার পরিচয়? মা হাবিবা চৌধুরী, কিছু করেন না। বাবা সূর্য চৌধুরী আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ও, তাই আমার ছেলেকে ফাঁসালে? তোমাদের মতো মেয়েদেরকে আমার খুব ভালো করে জানা আছে। টাকার লোভে তোমরা কি কি করতে পারো তা আমি জানি। তো আমার ছেলেকে কি দিয়ে ইমপ্রেস করলে? মিসেস শাহনাজের কথা শুনে অনেক রাগ উঠে যায়, কিন্তু তা কন্ট্রোল করে বলে, এসব প্রশ্ন আমাকে না করে আপনার ছেলেকে করবেন। আপনি হয়তো বাইরের মেয়েদেরকেই চেনেন, কিন্তু নিজের ঘরের ছেলেদেরকে আজও চিনতে পারলেন না। বাহ, তেজ আছে দেখা যাচ্ছে। যাই হোক, কত টাকা দিলে তুমি আমার ছেলের থেকে সরে যাবে বলো? 1 লাখ, 2 লাখ, 4, 7, 10? ব্যাস, অনেক হয়েছে। আপনি আমাকে কি মনে করেছেন আমি ঠিক ভালো করেই বুঝতে পারছি। আর আপনি একটা কথা খুব ভালো করে শুনুন, কোনো টাকাই আমার লাগবে না। আপনি আপনার ছেলেকে আমার থেকে সরিয়ে নেন, এটা আপনার কাছে আমার একটা অনুরোধ রইল। আয়াত হাত জোর করে কথাটা বলল। তারপর মাথা থেকে কাপড়টা সরিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। এদিকে আসফি পাগল হয়ে যাচ্ছে টেনশনে। মা আয়াতকে কি বলবে? মা কি মেনে নিবে? এসব ভেবে ভেবে টেনশনে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আয়াতকে নিচে নামতে দেখে আসফি এক দৌড়ে তার কাছে যায়। মা কি বলল? তা আমাদের মাঝের কথা ছিল, আপনাকে যদি বলাই যেত তাহলে আপনাকে এখানে না রেখে আমাদের সাথে রুমেই ডাকতো। আয়াত এই কথা বলে সদর দরজার কাছে চলে গেল। সাথে সাথে মিসেস শাহনাজ জোরে জোরে বলতে লাগলেন, কে কোথায় আছিস? বরণডালাটা নিয়ে আয়, আমি আমার একমাত্র পুত্রবধূকে ঘরে তুলব। আয়াত ওনার কথা শুনে অবাক হয়ে যায়। মিসেস শাহনাজের দিকে তাকায়। এই মিসেস শাহনাজ আর রুমের ভিতরের মাঝে দিন রাত তফাৎ। মিসেস শাহনাজ আয়াতের কাছে এসে জড়িয়ে ধরে। তারপর আয়াতের কানে কানে বলে, তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম, আমার ছেলে কোনো ভুল মেয়েকে ঠিক করেনি তো? কিন্তু না, আমি ভুল ছিলাম। তুমি আমার ছেলের উপযুক্ত বউ, আর এ বাড়ির উপযুক্ত ছোট গিন্নি। শেষ কথাটা আয়াতকে ছেড়ে দিয়ে একটু জোরেই বলে। আসফি যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার মা এত সহজে আয়াতকে মেনে নিবে তাও নিজেও বুঝতে পারেনি। মিসেস শাহনাজ তাকে কাছে ডাকলে আসফি ওনার কাছে গিয়ে দাঁড়ায়। তারপর দুজনকে বাড়ি সদর দরজার বাহিরে নিয়ে দাঁড় করিয়ে বরণ করানো হয়। বরণ শেষে আসফি আয়াতের হাতটা ধরে নিজের মাকে সালাম করে নেয়। আয়াত অনেকটা হিচকা টান খেয়ে যায়, কিন্তু যখন সালাম করতে দেখলো তখন নিজের ইচ্ছেতেই সালাম করে। বেঁচে থাকো মা, তোমাদের সংসার যেন সুখের হয়। আসবি, বৌমাকে নিয়ে ঘরে আয়। 1 মিনিট, এভাবে ঘরে ঢুকলে তো হবে না। একে তো না জানিয়ে বিয়ে করেছিস, এখন আবার বকশিস না দিয়ে গৃহপ্রবেশ করবি? এটা তো হয় না। আমার বউকে নিয়ে আমি গৃহপ্রবেশ করব, তোর তাতে কি রে? তুই তোর বউকে নিয়ে যা ইচ্ছে করিস, তার আগে আমাকে আমার বকশিস বুঝিয়ে দে। মা দেখছো? আমি তোদের মাঝে নেই। দে, টাকা দে, নয়তো বউ নিয়ে ভাগ। আব দিয়ে দিন না, মাত্র 20,000ই তো বলবে। ছোট বোন বিয়েতে তো 30,000 নিতেও এখন না হয় 20,000ই নিল। দেখছিস, ভাবিও বলছে, যদিও আমি একটু কম বলতাম। আসফির কথা থামিয়ে দিয়ে আয়াত কথাটা বলল।
আয়াতের কথা শুনে আসফি ওর দিকে তাকালো। আয়াত একটা বাঁকা হাসি দেয়। আসফিও একটু বাঁকা হাসি হেসে টাকাটা দিয়ে দেয়। তারপর কানে কানে কি যেন একটা বলে ফারিনকে। ফারিন একটু লজ্জা পেয়ে হাতে ইশারা করে চলে যায়। আয়াত আসফি একসাথে গৃহপ্রবেশ করে। আজকে আসফি অনেক খুশি, কারণ সে যাকে এতদিন ভালোবেসে এসেছে আজকে তাকে পরিবারের সামনে নিজের বউ হিসেবে পরিচয় করাতে পেরেছে। যদিও আয়াত এখনও এই সম্পর্কটা মেনে নেয়নি, কিন্তু আসফির দৃঢ় বিশ্বাস একদিন ঠিকই আয়াত এই সম্পর্কটা মন থেকে মেনে নেবে। মিসেস শাহনাজ আর আয়াত সোফায় বসে কথা বলছিল। আসফি কিচেন থেকে আয়াতকে দেখছিল। যে ছেলে আগে মেয়েদের দিকে একবারও ফিরে তাকাতো না, সে আজকে একজনকে পাগলের মতো করে ভালোবাসে। রাতে ডিনার টাইমে আসফির বাবা মিস্টার রায়জাদা বাসায় আসলে মিসেস শাহনাজ সবটা খুলে বললে উনিও আয়াতকে মেনে নেয়। ডিনার শেষ করে মিস্টার রায়জাদা আর মিসেস শাহনাজ চলে যাওয়ার সাথে সাথেই ফারিন বলে, ভাইয়া ডান। এত তাড়াতাড়ি করে ফেলছিস? টাকার একটা লোভ আছে না? লোভী মাইয়া কোথাকার। হ হুম। ফারিন মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আসফি আয়াতের দিকে এগিয়ে যেতে লাগলো। আয়াত ভয় পেয়ে হেঁচকি দিতে লাগলো। আসফির সাথে সাথে আয়াতের চুলের মুঠি ধরে ঠোঁট জোড়া দখল করে নিল। আয়াত চোখ বড় বড় করে ফেললো। আর সে এতটাই অবাক হলো যে নিমিষে হিচকি শেষ হয়ে গেল। আসফি ঠোঁটগুলো ছেড়ে দিয়ে বলল, খাবারে কি যেন একটা কম পড়ে গেছিল, তাই এই স্বাদটা দিয়ে মিটিয়ে নিলাম। অসভ্য ইতর লুচ্চা। এই লাস্ট কথাটা কি বললে? লুচ্চা। কে? আমি? হ্যাঁ, আপনি একটা লুচ্চা। তাহলে তো একটু লুচ্চামি করতেই হয়। এই বলেই আসফি আয়াতকে কোলে তুলে নেয়। আয়াত ছুটার জন্য নড়াচড়া করতে লাগলো। তাই আসফি বলল, কোনো লাভ নেই, এখন শুধু দেখবা এই লুচ্চুটা কি কি করতে পারে। আর হ্যাঁ, যদি বেশি নড়াচড়া করো তাহলে কিন্তু কোল থেকে সোজা নিচে ছেড়ে দিব, তখন বুঝতে পারবে নড়াচড়ার ফল কি হয়। আয়াত আর কিছু করলো না, একদম চুপ হয়ে কোলে থাকলো। কারণ সে ভালো করেই জানে ওনার দ্বারা এই কাজটা খুব ভালো করেই সম্ভব। রুমের দরজা খুলে ভিতরে ঢোকার সাথে সাথেই উপর থেকে গোলাপের পাপড়ি পড়তে লাগলো। আয়াত অবাক হয়ে চারপাশ দেখতে লাগলো। সে আরো বেশি অবাক হয়ে গেল যখন সে বেডের দিকে তাকালো। পুরো বেডটা বাসর রাতের মতো করে সাজানো। সে এখন বুঝতে পারলো তখন ফারিন আর উনি কি নিয়ে কথা বলছিল। আসফি আয়াতকে বেডে গিয়ে বসিয়ে দিল। আয়াতের কানের কাছে গিয়ে বলল, এই লুচু মানুষটার সারপ্রাইজটা কেমন লাগলো আপনার? খুবই বাজে। ওহ তাই, তাহলে ভালো করার চেষ্টা করি। আয়াত রাগে কথাগুলো বলেছিল। আসফি তার কথাগুলো বলে শয়তানি হাসি দিয়ে আয়াতের ঠোঁটের দিকে এগোতে লাগলো। তখনই আয়াত আসফিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে রাগে জোরে চিল্লিয়ে বলে, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আর আমাকেই বা আপনি কি মনে করেন শুনি? কোনো খেলনা পুতুল আমি? আর আপনি সেই খেলনা পুতুলটার মালিক। যখন যেভাবে ইচ্ছে তখন ঠিক সেভাবেই চালাবেন। আপনার কি মনে হয় আপনি এইসব বিছানা, এইসব ফ্যামিলি ড্রামা করে আমার মন জয় করে নিতে পারবেন? পারবেন না, কারণ আপনার প্রতি আমার ঘেন্নাটা দিন দিন বেড়েই যাচ্ছে। আপনি যখন আমার কাছে আসেন না, তখন আমার মনে হয় আমার পাশে একটা হিংস্র পশু আছে। সে যে কোনো সময় আমার উপর আক্রমণ করতে পারে। হ্যাঁ, এটা সত্যি, আমি আপনাকে একটা হিংস্র পশুই মনে করি। এইগুলো তোমাকে দেখানোর জন্য করেছিলাম যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আপনার দেখানো হয়েছে আর আমিও দেখে নিয়েছি। আপনি আমাকে নয়, বরং আমার শরীরটাকে ভালোবাসেন। আপনি একটাবার আমাকে স্পর্শ করার আগে আমাকে জিজ্ঞেস করে নিয়েছেন আমি তোমাকে স্পর্শ করব কি না? আমি তোমার হাজবেন্ড আর তুমি আমার বিয়ে করা স্ত্রী। তোমাকে ছুতে আমার কেন পারমিশন নিতে হবে? বিয়ে? আপনি কোন বিয়ের কথা বলছেন? যে বিয়েটা মনে হাজারো ভয় রেখে করা হয়েছে, যেই বিয়েটা মা ভাইয়ের জীবনের জন্য মুখ থেকে কবুল বের করানো হয়েছে। আরে, বিয়েতে 3 বার কবুল বললেই বিয়ে হয়ে যায় না।
বিয়েটা দুটো মনের মিলনের ফল হয়। আপনার সাথে আমার মনের কি চোখে মিল হয়নি ভালো করে। আর রইল বাকি স্পর্শ করার বিষয়, আচ্ছা ওইটা না হয় বাদ দিলাম, কিন্তু সেক্স, ওইটাতে তো দুজনের পারমিশন লাগে। আপনি কি কখনো আমার পারমিশন চেয়েছেন? চাননি, বরং প্রতি রাতে আপনি আমাকে বৈধ ধর্ষণ করছেন। হ্যাঁ, ধর্ষণ করেছেন। আয়াত, আমার কথাটা শোনো। আমি আপনার আর কোনো কথা শুনতে চাই না, প্লিজ। এইবার আমাকে একটু মুক্তি দিন, আমি আর পারছি না। মুক্তিটা আমার থেকে তখনই মিলবে যখন আমি মরে যাব, নয়তো তুমি মরে যাবে। তাহলে আমি মরে যাব, তাও আপনার পশুর থেকে মুক্তি পেতে চাই। আয়াত, আয়াত কথাটা বলার সাথে সাথে আসফির সামনে এগিয়ে যেতে নিলে আয়াত তার সামনে হাত বাড়িয়ে বলে, একদম না, আমার কাছে আসতে যাবেন না, তাহলে কিন্তু তার ফল মোটেও ভালো হবে না। আচ্ছা আচ্ছা, আমি তোমার কাছে আসবো না, তুমি একটু শান্ত হও। আমার চোখের সামনে থেকে চলে যান। আসফি আর না দাঁড়িয়ে বারান্দায় চলে গেল। আয়াত ধপ করে নিচে বসে পড়ল। অঝোর ধারায় কান্নায় ভেঙে পড়ল সে আর নিতে পারছে না এসব। নিজের জীবনটাকে সে নিজ হাতে নষ্ট করে দিচ্ছে, কিন্তু সে আজকে আর পারছিল না। আজকে যদি এই কথাগুলো নিজের মাঝে আটকে রাখত, তাহলে হয়তো সে দম আটকে মারাই যেত। কিন্তু মনে মনে ভয়ও কাজ করছে, যদি আসফি আবার তার হিংস্র রূপ ধারণ করে, তার উপর হামলে পড়ে, তখন কি হবে তার? এসব ভাবতে ভাবতে বেডের সাথে হেলান দিয়ে কান্না করতে লাগলো। সকাল হয়ে গেছে। ভোরের আলো জানালা দিয়ে আয়াতের মুখের উপর পড়ল। মিটিমিটি চোখ খুলে তাকালো আয়াত। রাতে বেডের সাথে হেলান দিয়ে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছিল সে নিজেও জানে না। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। মাথায় হাত দিয়ে উঠে দাঁড়ালো। চারপাশটা ভালো করে দেখলো। রাতে যেমন ছিল ঠিক তেমনই। তাহলে কি কালকে রাতে আর আসফি রুমে আসেনি? আয়াতকে কিছু করেনি? এসব ভাবতে লাগলো আয়াত। কিন্তু উনি যদি ঘরে না আসেন, তাহলে ভিতর থেকে দরজা লক কিভাবে? এসব ভাবতেই বারান্দার দিকে চোখ গেল। কারোর পা দেখা যাচ্ছে। আয়াত বারান্দায় গেল। আসফি বেতের সোফায় হেলান দিয়ে নিচে শুয়ে আছে। চারপাশে সিগারেটের আধপোড়া অংশ পড়ে আছে। হ্যাঁ, কালকে রাতে আসফি সিগারেট খেয়েছে, অনেক সিগারেট খেয়েছে। নিজের কষ্টটাকে সিগারেটের কালো ধোঁয়ায় উড়িয়ে দিতে চেয়েছিল। সে যে সত্যি আয়াতকে অনেক ভালোবাসে। সে ভেবেছিল হয়তো বিয়ে হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু না, তাতে আয়াতের ভালোবাসা তো দূর, ঘৃণা করতে শুরু করলো। আয়াত আসফির ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে আছে। ঘুমের মাঝে কতটা নিষ্পাপ লাগছে, কিন্তু উনি ঘুম ভাঙার পরে যে আয়াতের কাছে একটা পশু হয়ে যায়। আসফি নিজের চোখটা খুলে তাকালো। সামনে আয়াতকে দেখে অবাক হলো। আসফি চোখ খুলে তাকানোর সাথে সাথে আয়াত রুমের ভিতরে চলে যায়। আয়াত ফ্রেশ হয়ে বাহিরে এসে দেখে বেডের সবগুলো ফুলগুলো আসফি নিজে টেনে টেনে নিচে ফেলে দিচ্ছে। বেড থেকে ফুল দিয়ে বানানো লাফটা এক টানে নিচে ফেলে দেয়। আয়াত কিছুটা অবাক হয়ে যায়। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুল ঠিক করতে থাকে। সে সময় আসফি আয়াতের দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। আয়াত দেখেও না দেখার ভান করলে আসফি বলে, মা এটা দিয়ে গেছে, বলেছে এগুলো পরে নিচে যেতে। প্যাকেটটা ড্রেসিং টেবিলের সামনে রেখে ফুলগুলোকে একটা বড় ব্যাগে ভরে বাহিরে চলে যায়। আয়াত প্যাকেটটা খুলে দেখে একটা কমলা কালার শাড়ি, তার সাথে কিছু গহনা। সে ওগুলো সাইডে রেখে ফোনটা হাতে নিয়ে বাড়িতে কল দেয়। কল হচ্ছে, কিন্তু কেউ ফোনটা ধরছে না। কয়েকবার দেওয়া সত্ত্বেও কেউ কলটা ধরেনি। ফোনটা রেখে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। তার চোখের চাহনি দূরের আকাশ ছুবে। তখনই কেউ এসে পিছনে দাঁড়ালো। আয়াত ভাবল আসফি, তাই রাগে বলতে লাগলো, আপনি আবারও? পিছনে ফিরে দেখে আসফি না, ফারিন দাঁড়িয়ে আছে। আরে আরে, আমি আসলে মা পাঠিয়েছিল দেখতে তুমি রেডি হয়েছো কিনা।
কিন্তু তুমি তো এখনো শাড়িই পরোনি। একটু তাড়াতাড়ি করে রেডি হও না, পাশের বাসার আন্টিরা আসতে শুরু করেছে, তাসফির বউ দেখবে বলে। আচ্ছা, আমি এখন যাই, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে এসো। ফারিন চলে গেল। আয়াত একটা শুকনো হাসি দিল ফারিনের সাথে। তারপর শাড়িটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। নিচে মিসেস শাহানাজ পাশের বাসার লোকগুলোর সাথে কথা বলছে। ফারিন সোফায় বিরক্ত হয়ে বসে তাদের কথা শুনছে আর ফোন টিপছে। আয়াত তাদের মাঝে নিচে নামতে লাগলো। ফারিন তার কাছে চলে গেল। তারপর আয়াতকে ধরে তাদের কাছে নিয়ে এলো। আসসালামু আলাইকুম। সবাই সালামের জবাব দিল। বসো মা। আয়াত গিয়ে মিসেস শাহনাজের পাশে বসে পড়ল। ফারিনও আয়াতের পাশে বসে পড়ল। বাহ, আশবির বউটা তো কমলা সুন্দরী। আমাদের আসিফও কম কিসে, ওর জন্য যোগ্য হবার জন্য এই রূপকে ছুঁই না। এ কেমন সুন্দর হলো, আমার মেয়ে তো আরো বেশি সুন্দর। মহিলা তিনজনের কথা শুনে সবাই একটু জোরে হেসে দিল। তাতে করে উনি কিছুটা রেগে গেলেও তা প্রকাশ করেনি। মিসেস শাহনাজ হেসে হেসেই বলে ফেলে, তুমিও একটু সুযোগ পেলেই নিজের মেয়ের সুনাম আর তোমার ফ্যামিলির সুনাম গাওয়া শুরু করো। মিসেস শাহনাজের কথা শুনে সবাই এখন জোরেই হেসে দেয়। আয়াত আর ফারিনও মুচকি হাসি দিয়ে দেয়, যার ফলে উনি কিছুটা লজ্জা পেয়ে যায়। তখনই কে যেন কলিং বেল বাজালো। ফারিন উঠে গিয়ে দরজা খুলে দিল। সবাই দরজার দিকে তাকিয়ে আছে। আসফি ভিতরে ঢুকলো, ওনার পিছন পিছন আরও দুজন লোক ঢুকলো। দুজনকে দেখে সবাই অবাক হলেও আয়াত দৌড়ে তাদের কাছে যায়, কারণ ওরা দুজন হলো আয়াতের মা আর তার ছোট ভাই আদনান। আয়াত গিয়ে তার মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। আরে পাগলি মেয়ে, কান্না করছিস কেন? খুব মনে পড়ছিল বুঝি আমাদের কথা? অনেক অনেক বেশি মনে পড়ছিল। এখন তো এসেই গেছি, তাই না? তাহলে কান্না থামা আর দেখ, সামনে তো শাশুড়ি আরো কত লোক আছে, ওরা কি ভাববে বলতো? আয়াত ওর মাকে ছেড়ে দিয়ে আদনানের কাছে গেল। আদনান খুশিতে গদগদ করে বলতে লাগলো, আপু আপু, জানিস ভাই আমাকে আজকেও এতগুলো চকলেট কিনে দিয়েছে, আর বলেছে বিকেলে নাকি আমাকে এতগুলো আইসক্রিম কিনে দেবে। আয়াত আদনানের কথা শুনে আসফির দিকে তাকালো। আসফির সেখান থেকে সোজা উপরে চলে যায়। আয়াতের মা গিয়ে মিসেস শাহনাজের সামনে দাঁড়ায়। কেমন আছেন বেআইন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। বেআইন বসুন, সবার সাথে পরিচয় করিয়ে দিই। মিসেস শাহনাজ একে একে সবার সাথে পরিচয় করিয়ে দিল। আদনানকে ফারিন নিয়ে গেল সারা বাড়িটা ঘুরে দেখাতে। আর আয়াত সোজা রুমে চলে গেল বিষয়টা জানতে। রুমে এসে দেখে আসফি শুধু একটা টাওয়াল পেঁচিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর মাথার চুলগুলো ঝাড়ছে। এমন অবস্থায় আসফিকে দেখে আয়াত কিছুটা লজ্জা পেয়ে যায় আর সাথে সাথে মুখের সামনে শাড়ির আঁচল দিয়ে ঢেকে নেয়। আসফিও তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায় আর ট্রাউজার পরে বের হয়। সরি, আমার নক করে আসা উচিত ছিল। ইটস ওকে। একটা কথা জানার ছিল। বলো। আজকে হঠাৎ করে আদনানকে আর মাকে এখানে কেন আনলেন? সব কিছুর উত্তর তোমাকে দিতে আমি বাধ্য নই। আর হ্যাঁ, আমার মনে হয়েছে আনা দরকার, তাই এনেছি। আজকে সন্ধ্যায় আমরা ওই বাড়িতে ফিরে যাচ্ছি। তাহলে আদনান আর মাও কি যাবে? না, ওনারা দুপুরের পরেই চলে যাবে। কিন্তু আর একটা কথাও না, চুপচাপ আমার চোখের সামনে থেকে চলে যাও। আসফি রেগে গিয়ে চোখগুলোকে লাল আর বড় বড় করে কথাটা বলল। আয়াত ভয় পেয়ে যায়, চোখগুলো বন্ধ করে ফেলে। আসফি কথাটা বলে সরে গেল। আয়াত রুম থেকে বের হয়ে যায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আয়াতকে তার মা একপাশে ডেকে নিয়ে বলে, আয়াত, তোকে একটা কথা বলি। আসফি আমাকে আজকে সবটা বলেছে। ওর সাথে আমার রাস্তায় দেখা হয়, আদনানকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। আচ্ছা যাই হোক, শোন, আমি যতটুকু বুঝতে পারলাম ও তোকে সত্যি ভালোবাসে। তোকে পাওয়ার জন্য সে সব কিছু করেছে। মানছি সব কিছু বাজে করেছে,
কিন্তু সবটা তো তোকে পেতেই করেছে, তাই বলছি কি মা। ওনাকে মেনে নিব মা। উনি যদি আমাকে ভালোই বাসেন তাহলে কেন প্রতি রাতে আমার সাথে এমন প্রচুর আচরণ করে? জানি এই উত্তর তোমার কাছে নেই, কিন্তু আমার উত্তরটাই যে চাই। আয়াত কথাটা বলে চলে যেতে নিলেই পিছন থেকে তার মা বলে, ভালোবেসে আপন করতে চায়, কিন্তু তুই তা স্বীকার করিস না বলেই তোর কাছে এমন মনে হয়। মায়ের কথাটা শুনে কিছুক্ষণ থেমে দাঁড়ালেও পিছন ফিরে আর কোনো উত্তর দেয়নি আয়াত। সন্ধ্যায় আয়াত আশফি ওই বাড়ি থেকে, আশফি যে বাড়িতে থাকতো সেখানে চলে এসেছে। রাস্তায় কেউ কারোর সাথে কোনো কথা বলল না। আশফি কয়েকবারই আয়াতের দিকে তাকিয়েছিল, কিন্তু আয়াত একবারের জন্যেও ফিরে তাকায়নি। গাড়ি থেকে নেমে আয়াত সোজা ভিতরে চলে যায়, কিন্তু আশফি গাড়িটা ঘুরিয়ে কোথায় যেন চলে যায়। আয়াত ফ্রেশ হয়ে এসে আশফিকে দেখতে না পেয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর টিভি দেখা শুরু করে। আজকে অনেক দিন পর নিজের মন মতো করে শান্তিতে টিভি দেখলো। আশফি বাসায় নেই বলেই দেখতে পেয়েছে। আশফি বাসায় থাকলে হয়তো ভয়ে এই সাহসটাই করতে পারতো না। অনেক রাত হয়ে গেছে, আয়াত সোফাতেই ঘুমিয়ে গেছিল। মাঝরাতে ঘুম ভাঙলে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:08। আসফি কি বাসায় এসেছে? না, উনি যদি বাসায় আসতেন তাহলে আমাকে একবার হলেও ডাক দিত। উনি এত রাত পর্যন্ত বাইরে কি করছেন? এখনো বাসায় কেন আসছেন না? আয়াতের একটু একটু টেনশন হতে লাগলো। হঠাৎ করেই কলিং বেলটা বেজে উঠল। আয়াত দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। একটা মেয়ের কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে আসফি, পুরা ড্রাঙ্ক হয়ে আছে। মেয়েটার ড্রেস দেখে আয়াতের মেজাজ খারাপ হয়ে গেল। ছোট ছোট সব ড্রেস। আপনি কে? আর উনি এভাবে কেন? আমি কে তোমার তো জানতে হবে না। বেডরুম কোন দিকে সেটা বলো। অবশ্যই জানতে হবে, কারণ মাঝরাতে আপনি আমার হাজবেন্ডকে নিয়ে এসেছেন, এখন আবার বেডরুম খুঁজতেছেন। আজকে খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই ড্রাইভ করতে পারছিল না। আমি ওকে ড্রাইভ করে নিয়ে এলাম। জি, শুক্রিয়া। এখন আপনি আসতে পারেন। হোয়াট? তুমি কে? আমাকে যেতে বলার তুমি কে? আয়াত মেয়েটার কথা না শুনেই আসফিকে নিজের কাঁধে নিতে যাবে, তখনই মেয়েটা রেগে গিয়ে আয়াতকে ধাক্কা মারে। আয়াত তাল সামলাতে না পেরে দেওয়ালের সাথে ধাক্কা খায়, মাথায় অনেকটা ব্যথাও পায়। এইবার আসফির রাগ উঠে যায়। ঠাস করে মেয়েটির গালে থাপ্পড় বসিয়ে দেয় আর চোখগুলোকে বড় বড় করে বলে, হ্যাঁ ইউ, তোমার সাহস কি করে হয় আমার হলুদ পরীকে ধাক্কা দেওয়ার? তোমাকে কি আমি বলেছিলাম আমাকে ড্রাইভ করে বাসায় আনতে? এনেছো ভালো কথা, কিন্তু আমার হলুদ পরীর সাথে এমন করার সাহস কি করে হয়? এখনই আমার সামনে থেকে চলে যাও, নয়তো তোমাকে আমি। আসফি আর কিছু বলতে পারল না, দুলতে দুলতে পড়ে যেতে লাগলো। আয়াত গিয়ে আসফিকে ধরে ফেললো, তারপর মেয়েটির মুখের সামনে দরজাটা লাগিয়ে দিল। দরজা লাগানোর সাথে সাথে আসফি নিজেকে আয়াতের থেকে সরিয়ে নিল। আয়াত বিষয়টা বুঝতে পারল না। আসফি দুলতে দুলতে সিঁড়ির কাছে যেতেই আবার পড়ে যেতে নিলে আয়াত ধরে ফেলে। আসফি এবার বলে, আমাকে ছাড়ো, আমি একা যেতে পারবো। তা তো দেখতেই পারছি কেমন যেতে পারবেন। আপনি কি রেগুলার ড্রিঙ্ক করেন? কই, আগে তো দেখিনি। আগের ভালোবাসাটা কি তুমি দেখতে পেয়েছিলে যে এখন এই ড্রিঙ্কটা দেখতে পাচ্ছ? আসফি কথাটা বলে আয়াতের হাত সরিয়ে আস্তে আস্তে রুমে চলে যায়। আয়াত অবাক হয়ে গেল। হঠাৎ কি হলো? এতটা পরিবর্তন? ঠিকমতো কথা বলছে না, নিজে থেকে কথা বলতে গেলেও অবহেলিত হচ্ছে। আয়াত এসব ভাবতে ভাবতে রুমে চলে গেল। রুমে এসে দেখে আসফি বেডে হাত পা মেলে শুয়ে আছে। পা থেকে জুতাগুলাও খুলেনি। আয়াত আসফির পা থেকে জুতা খুলে দিল, কোমরের বেল্টটা একটু ঢিলা করে দিল, তারপর সোফায় গিয়ে শুয়ে পড়ল। সকালবেলা ঘুম ভেঙে বেডের দিকে তাকিয়ে দেখে আসফি নেই। এত সকালবেলা কোথায় গেল ভাবতে লাগলো, তখনই নিচে কিসের যেন আওয়াজ হতে লাগলো। আয়াত উঠে নিচে চলে গেল, আওয়াজটা কিচেন থেকে আসছে। আয়াত আওয়াজটা ফলো করে গিয়ে
আসফি নাস্তা বানাচ্ছে। এ কি, আপনি কেন নাস্তা বানাচ্ছেন? আমি তো বানিয়ে নিতাম। আমি নিজের কাজ নিজেই করতে পারি। আর ধন্যবাদ। কিন্তু এই কয়েকদিন তো আমিই বানিয়েছি। তখন অনেক কিছুই হয়েছে, এখন আর তেমন কিছু হবে না। সব কিছু একদম আলাদা আলাদা হবে। আর হ্যাঁ, তুমি যা ইচ্ছে করতে পারো, আমি বাধা দিব না। আপনি কি বলতে চাচ্ছেন? আজ থেকে তুমি মুক্ত। আমি ওই দিন রাতে এটা ভালো করেই বুঝে গেছি, জোর করে ভালোবাসা হয় না। আর তুমি আমাকে ঠিক কতটা ঘৃণা করো, তাই আর কোনো প্রকার জোর করব না। তোমার নাস্তাও টেবিলে বানিয়ে রেখেছি, মন চাইলে একসাথে বসে নাস্তা করতে পারো। আসফি কথাটা বলে টেবিলে চলে গেল। আয়াত স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কি আসফি ওর কথায় কোনোভাবে কষ্ট পেয়েছে? না, আমার এভাবে কথাগুলো বলা ঠিক হয়নি। কিন্তু উনি আমার সাথে যা করেছেন তার কাছে তো এই কথাগুলো অতি সামান্য। এই কথাগুলো মনে মনে বলতে লাগলো। টেবিলটা পার হয়ে যখন উপরে উঠতে যাবে তখনই আসফি নিজের আস্ত নাস্তার প্লেটটা নিচে ফেলে দেয়। আয়াত পিছনে তাকানোর সাথে সাথে তাকে ক্রস করে আসফি উপরে চলে যায়। নাস্তার প্লেটে নাস্তা সম্পূর্ণ রয়ে গেছে। তাহলে আসফি কেন এভাবে ফেলে দিল? তাহলে কি আমি না বাসায় উনি রাগে এমন করছেন? আমি নিচ থেকে খাবারগুলো তুলে পরিষ্কার করছিলাম, কলিং বেল বেজে উঠল। আমি হাতটা মুছে গিয়ে দরজা খুলে দিলাম। একটা মেয়ে হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে। কাপড়গুলো ঠিক কাল রাতের মেয়ের মতোই। চোখ থেকে সানগ্লাসটা খুলে জিজ্ঞেস করলো, হু আর ইউ? আয়াত, আপনি? ও, তাহলে তুমি সেই মেয়ে যার প্রেমে পড়ে কিডন্যাপ করে বিয়ে করছে? কে আপনি? আরে দিদাম, তুমি কেমন আছো? আসফি পিছন থেকে কথাগুলো বলল আর সাথে সাথে মেয়েটি আসফিকে জড়িয়ে ধরল। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তো তুমি একা আসলে নাকি ফুপি কই? আম্মু তোমাদের বাসায়, আর তুমি ওইখানে নেই বলে আমি সোজা এখানে চলে এসেছি। ভালো করছো, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আগের রুমটা কি এখনো আমার জন্য রয়ে গেছে? যেখানে ইচ্ছে হয় সেখানেই থাকতে পারো। দিদাম তার লাগেজটা নিয়ে আয়াতকে ক্রস করে যাবার সময় একটা বাঁকা হাসি দেয়। তার উপরে যেতে লাগে আয়াত নিজের রুমে যাবার জন্য। দিদামের পিছু পিছু উঠছিল। দিদাম আসফি আর আয়াতের রুমের ভিতর ঢুকতে নিলেই আয়াত ওর সামনে গিয়ে বলে, সরি, এটা আমাদের রুম। আই মিন ওনার আর আমার। তুমি অন্য যে কোনো রুম নিতে পারো, এটা ছাড়া। আসলে এই রুমটা একসাথে থেকে অভ্যাস হয়ে গেছিল, তো তাই আর কি। ওকে, আমি আসছি। দিদাম চলে গেল। কিন্তু এটা কি বলে গেল আয়াতের মাথায় ঢুকছিল না। উনি আর দিদাম কি একসাথে থাকতেন আগে? এসব ভাবতে ভাবতে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে আসফি একদম ফর্মাল ড্রেসে। আয়াত বিছানা গুছাতে গুছাতে বলে, কোথাও বের হচ্ছেন? আমি কিছু জিজ্ঞাসা করছি। আজকে থেকে অফিসে যাব। আসফি আর কিছু না বলে সোজা চলে গেল। আয়াত একা একা বলতে লাগলো, আজব, নিজেকে এখন নিজেও কি মনে করেন উনি? বদের হাড্ডি একটা। আমি বুঝলাম না হঠাৎ করে এতটা চেঞ্জ কি করে হলো। আর তার উপর এই দিদাম, মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। আসফিকে যেভাবে জড়িয়ে ধরলো, আবার যা বলল, তাতে আমার একটু সন্দেহ লাগছে। নজর রাখতে হবে। আমি রুম গুছিয়ে নিচে নামলাম। এসে যা দেখলাম তাতে আমার চোখ চড়ক গাছ হয়ে গেল। উনি আর দিদামকে এমনভাবে দেখলাম যে কেউ দেখলে ভাববে লিপ কিস করছে। আমি যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গেলাম। আমার নিজের অজান্তেই রাগ উঠে গেল। আমি আর সহ্য না করতে পেরে হাততালি দিয়ে বললাম, বাহ বাহ, এটাই আপনার অফিস? রুম থেকে এসে ড্রয়িং রুমে বউ রেখে ফুপাতো বোনের সাথে খুব সুন্দর অফিস করছেন। আমি অফিসে যাচ্ছিলাম, তখনই তখনই আপনার পুরুষত্ব জেগে উঠল?
নিজের ফুপাতো বোনের সাথে ঠোঁটের ঠোঁট মিলিয়ে নিলেন। আমি আর কিছু বলতে পারলাম না। তার আগে আগে আমার গালে কষিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলেন উনি। টাল সামলাতে না পেরে আমি সোফায় পড়ে যাই। গালে হাত দিয়ে ওনার দিকে তাকাই। উনি আমার দিকে খুব রাগি লুকে তাকিয়ে আছেন। তারপর আঙুল তুলে আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি যেগুলো বোঝার সেগুলো কখনো বোঝার চেষ্টা করো না, আর যেগুলো না বোঝার বা যা হয়নি তা নিজ থেকে বানিয়ে বুঝে নাও। আমি রুম থেকে অফিসে যাচ্ছিলাম, ঠিক তখনই সোফায় দিদাম চিৎকার করে ওঠে। আমি জানতে চাইলে ও বলে চোখে কি যেন একটা পড়ছে আর খুব জ্বালা করছে, তাই আমি ফু দিয়ে দিচ্ছিলাম। সি, এতটুকু বিশ্বাস নেই তোমার আমার প্রতি? আই এম সরি, আমি বুঝতে পারিনি আয়াত এমন রিয়াক্ট করবে। বুঝতে পারলে আমি কখনোই বলতাম না। ট্রাস্ট মি আশফি। দিদাম আসপির সামনে গিয়ে ন্যাকামি করে কথাগুলো বলে। আসপি আমার দিকে এক নজর তাকিয়ে চলে যায়। তারপর দিদাম একটা শয়তানি হাসি দিয়ে চুলগুলো ফু দিয়ে রুমে চলে যায়। ওর হাসি দেখে আমার কেন যেন মনে হলো সে এটাই চেয়েছিল। আমার নিজের প্রতি নিজের ঘেন্না হতে লাগলো। আমি এতটা নিম্ন মানসিকতার মানুষ কি করে হলাম? উনি আমার সাথে খারাপ ব্যবহার করলেও কখনো তো অন্য কোনো মেয়ের সাথে খারাপভাবে মেশেনি। আমি রুমে এসে বেডে চোখ বন্ধ করে শুয়ে আছি। চোখ বন্ধ করতেই কেউ আমার কানের কাছে এসে চিৎকার করে ওঠে, থাও আ! ভাবি, রিল্যাক্স। আমি ফারিন, দেখো। আমি চোখ খুলে দেখি সত্যি ভারী এসেছে। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলি, ওহ তুমি তুমি তো আমাকে একদম ভয় পাইয়ে দিলে। আচ্ছা আচ্ছা, সরি। বাই দ্য ওয়ে, ভাইয়াকে দেখতে পাচ্ছি না, ও কোথায়? উনি তো অফিসে চলে গেছেন। আমার কথা শুনে ফারিন একদম অবাক হয়ে যায় আর চোখগুলো বড় বড় করে বলে, হোয়াট? ভাইয়া অফিসে গেছে? কিভাবে কি? যে মানুষের অফিসের নাম শুনলেই জ্বর এসে যেত, উনি আজকে অফিসে গেছে? আমিও কিছু বুঝতে পারলাম না। আজকে হঠাৎ করে নিজে থেকেই। ভালোই হয়েছে, সব তোমাকে ভালোবাসে। যাই হোক, আমার ওই শাকচুন্নি বোনটা কই? তোমার বোন? ওহ, দিদামের কথা বলছো? ওকে ছাড়া আর কাকে শাকচুন্নি বলবো বলো? ও, তোমাকে তো আসল কথা বলাই হয়নি। কি কথা? ও কিন্তু ভাইয়াকে অনেক ভালোবাসতো, ইভেন এখনও বাসে। ভাইয়ার কথা শুনলেই একদম পাগল পাগল হয়ে যায়। দেখলে না, ভাইয়া ওই বাসায় নেই বলে এখন এ বাসায় চলে এসেছে। ভাবি, তোমাকে একটা কথা বলি, ভাইয়াকে একটু সাবধানে রেখো। বলা তো যায় না, ছেলে মানুষের মন কখন কোথায় কিভাবে গলে যায়। যদিও ভাইয়া ওকে তেমন একটা পাত্তা দেয় না, তবুও সুরক্ষা বলে একটা কথা আছে, শাকচুন্নির নজর বলে কথা। আমি মনে মনে ভাবতে লাগলাম, তাহলে আমি ঠিক ছিলাম। তখনের ঘটনাটা দিদাম ইচ্ছে করেই করেছে, যাতে করে আমাদের মাঝে ঝগড়া সৃষ্টি হয় আর সে এই সুযোগ নিতে পারে। দিদাম, তুমি বড্ড বড় ভুল করে ফেললে। তুমি আমার স্বামীর দিকে নজর দিয়ে বড় ভুল করেছো। আজকে যেই থাপ্পড়টা আমি খেয়েছি, তার থেকে জোরে থাপ্পড়টা তোমাকে আমি খাইয়েই ছাড়বো, বলে দিলাম। ফারিনের ধাক্কায় ধ্যান ভাঙলো আমার। ভাবি, তুমি আবার কই ডুবে গেলে? না, বলো তো আজকে হঠাৎ? আসলে ভাবি, তোমাকে একটা কথা বলা ছিল, আর একটা হেল্পও লাগতো। আচ্ছা তাহলে বলো, কি কথা আর কি হেল্প করতে পারি? ভাবি, আমি একজনকে খুব ভালোবাসি, সেও আমাকে খুব ভালোবাসে, কিন্তু ওর ফ্যামিলিটা আমাদের মতো না, ওরা একটু নিম্ন। তাই আমার সাথে রিলেশনটা রাখতে চাচ্ছে না, কারণ ও জানে আমাদের ফ্যামিলি আমাদের সম্পর্ক মেনে নিবে না। তাই সে চায় না সম্পর্কটাকে গভীরে নিয়ে গিয়ে একা হয়ে যেতে। কিন্তু ভাবি, আমি সত্যিই তাকে খুবই ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। প্লিজ ভাবি, তুমি কিছু একটা করো। আমি আমি আবার কি করব? কি বা করতে পারি আমি? তুমি পারবে ভাবি, আমি জানি। একবার ভাইয়া যদি রাজি হয়ে যায়,
তাহলে বাবা কখনো ভুলেও না করবে না। আর আমি এটাও জানি ভাইয়া তোমাকে অনেক ভালোবাসে, সে তোমার কথা কখনো না করতে পারবে না। প্লিজ ভাবি, প্লিজ। কিন্তু ভাবি, তুমি আর কোনো কিন্তু বলো না। আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি তোমার পায়ে ধরে বলছি, প্লিজ এই হেল্পটা করে দাও। ফারিন এই বলে আমার পা ধরতে নিলে তাকে বাধা দিয়ে দাঁড় করিয়ে বলি, কি করছো কি? তুমি আমার পায়ে কেন পড়বে? আচ্ছা, আমি আজকেই তোমার ভাইয়ের সাথে এই বিষয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভাবি। ফারিন আমাকে জড়িয়ে ধরলো, আমিও তাকে জড়িয়ে ধরলাম। ও আজকে অনেক খুশি। খুশি হবেই না কেন, ও তো ধরেই নিয়েছে আমার কথাই আসফি মেনে নিবে। কিন্তু আমার যে মনে মনে ভয় হচ্ছে, যদি উনি আমার কথা মেনে না নেয়, যদি বড় কোনো ঝামেলা বেঁধে যায়, তখন কি হবে? আমি ফারিনের সামনে দাঁড়াবো কি করে? আচ্ছা ভাবি, আমি তাহলে এখন আসি, একটা ফ্রেন্ডের বাসায় যেতে হবে। সে কি, এখনই চলে যাবে? লাঞ্চটা করে যাও। না ভাবি, আরেকদিন, আজকে এমনিতেই লেট হয়ে গেছে। যা বলেছি মাথায় রেখো। আর হ্যাঁ, শাকচুন্নির থেকে সাবধানে থেকো, ও তোমার ক্ষতি করতেও পিছু পা হবে না। ভাইয়াকেও চোখে চোখে রেখো। হুম। আচ্ছা, আমি তাহলে এখন যাই। টেক কেয়ার। ফারিন আমার গালে কিস করে চলে গেল। পাগলি মেয়ে একটা, কিন্তু খুব সহজ সরল। কতটা সহজে আমাকে আপন ভেবে ফেললো। কিন্তু এমন সহজ সরল মেয়েদের সাথেই যে খারাপ হয়ে থাকে, ফারিনের সাথে যেন এমন কিচ্ছু না হয়। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু এর মাঝে একবারও ওনার কোনো ফোন এলো না। যদিও ফোন করার কথা না, তবুও কেন জানি মনে হচ্ছিল উনি কল করবেন, কিন্তু না, কল করেননি। কলিং বেলটা বাজার সাথে সাথে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। ওনার সাথে যাকে দেখলাম তাতে মেজাজটা গরম হয়ে গেল। দিদাম আসফির হাত ধরে দাঁড়িয়ে আছে, তার মানে বিকালে দিদাম এই জন্যই বাহিরে গিয়েছিল। উনি আর দিদাম আমাকে ক্রস করে ভেতরে ঢুকছিল। তখন আমি জিজ্ঞেস করলাম, এত দেরি হলো কেন? বাবার কাছ থেকে জেনেছি অফিস টাইম নাকি 5টায় শেষ। উনি আমার কোনো কথার জবাব না দিয়ে উপরে চলে গেল। আমি ওনার পেছন পেছন যেতে নিব, তার আগেই দিদাম আমার সামনে এসে দাঁড়ায়। আসলে আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম, অনেকদিন পর আমি আসলাম তো, তাই আমাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিল। কিছু মনে করো না, কেমন? দিদাম চলে যেতে নিলে আমি ওনার হাত ধরে বলি, অন্যের স্বামীর থেকে নিজের নজর সরিয়ে ফেলো, নয়তো ওই নজরের চোখ আমার তুলতে এক মুহূর্তও সময় নিব না। হোয়াট, কি বলতে চাচ্ছ তুমি? আমি কি বলতে চাচ্ছি তুমি তা খুব ভালো করেই জানো, তাই বলছি নিজ থেকে সরে যাও, মাঝে আসতে যেও না। আর যদি না ছড়ি? তুমি যখন সব জানোই, তাহলে এটাও জেনে রাখো, আমি আশফিকে ভালোবাসি। ওকে পেতে হলে আমি সব কিছু করতে পারি। তোমার এই সব ধমকারিতে আমার কিছু যায় আসে না। কি আসে যায় তা আমি জানি, কিন্তু এটা জানি যদি না সরো তাহলে তার ফল তোমার জন্য মোটেও ভালো হবে না। আর রইল বাকি তোমার ভালোবাসার কথা, তাহলে শুনে রাখো, উনি আমাকে ভালোবাসেন, আর আমাকেই ওনার বউ হিসেবে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার। কিন্তু তোমাদের মাঝে আমি সবসময় থাকবো, যাকে বলে ছুঁচ হয়ে ঢুকে খাল হয়ে বের হওয়া। আর যদি আমি আশফিকে না পাই, তাহলে তোমাদের জীবনটাও আমি নরক বানিয়ে ছাড়বো। আমি দেখি কেমন করে তুমি আসফিকে নিজের করো আর আমাদের জীবন নরক বানাও। আমি এই বলে উপরে চলে আসছিলাম, পেছন থেকে দিদাম বলল, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? না, কিন্তু তুমি যদি চ্যালেঞ্জ ভাবো তাহলে চ্যালেঞ্জই। আমার আবার চ্যালেঞ্জ জিততে খুব ভালো লাগে। এই বলে মুচকি হাসি দিয়ে উপরে চলে আসলাম। রুমে এসে দেখি উনি সোফায় বসে আছে, এখনও ফ্রেশ হতে যায়নি। টাইটা খুলে সোফায় রেখে দিয়েছে। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করার ভান করে বললাম, বাহির থেকে এসে যদি সাথে সাথে ফ্রেশ না হতে পারে তাহলে কেউ যেন এই রুমে না ঢোকে। উনি আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে তারপর কিছু না বলেই চুপচাপ ওয়াশরুমে চলে গেলেন। কি হলো এটা?
ভেবেছিলাম হয়তো রেগে যাবে, রাগ দেখাবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। আজকাল ওনাকে খুব অচেনা লাগছে। এমন আসফিকে তো আমি চিনি না। আমার কেন জানি ওনার এমন ব্যবহার ভালো লাগছিল না।